बिस्मिल्लाहिर रहमानिर रहीम। डियर स्टूडेंट्स, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। তোমাদের সবার প্রিয় কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার অর্থনীতি বিভাগের সকল ছাত্রীদের আমি স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু এইচএসসি ইকোনমিক্স ক্লাস। আমি হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। আমরা সকলেই জানি বৈশ্বিক মহামারীর এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই অবস্থায় অর্থনীতি সহ দেশের সকল সেক্টরে, অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থা সহ দেশের সকল সেক্টরে এর প্রভাব পড়েছে এবং শিক্ষার ক্ষেত্রে প্রভাব কিন্তু একেবারে কম পড়েনি। একটি সমীক্ষায় দেখা গেছে 300 মিলিয়নেরও বেশি ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্রে তাদের শিক্ষা অর্জনে বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থা চলতে দেয়া যায় না, কারণ শিক্ষা কার্যক্রম সচল রাখা ছাড়া কোনো উপায় নেই আমাদের। এবং তাই আমরা এই করোনাকালীন এই সময়ে প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়টি উনি 2008 সালে নিয়েছিলেন, সেই প্রত্যয়কে মাথায় রেখে আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে সংযুক্ত হয়েছি বা হওয়ার চেষ্টা করছি। এখন এই যে সব কিছু মিলেই, আমাদের সব কিছুর সাথে তাল মিলিয়েই আমাদেরকে কিন্তু এই কাজটি চালিয়ে যেতে হবে। আর তাই এরই পরিপ্রেক্ষিতে মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে ঢাকা শিক্ষা বোর্ডের সরাসরি প্রয়োগে বা তত্ত্বাবধানে কিশোর বাতায়ন উদ্যোগ নিয়েছে তোমাদের ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবার জন্য। আর তাই আমি কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তোমাদেরকে অভিনন্দন, তোমরা এই ক্লাসে জয়েন করো। আমি যদিও ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কিন্তু তারপরেও এখন কিন্তু আমি এই কিশোর বাতায়নের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়ে সারা বাংলাদেশের অর্থনীতি বিষয়ের ছাত্রছাত্রীদের শিক্ষক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি কিশোর বাতায়ন এবং ঢাকা শিক্ষা বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা যারা এইচএসসিতে প্রথম বর্ষে ভর্তি হয়েছ কলেজে, তারা কিন্তু কেউই এখন কলেজে যেতে পারছো না। তোমাদের কলেজ, কোনো কলেজই নবীনবরণের মাধ্যমে তোমাদেরকে বরণ করে নিতে পারছে না। এটির জন্য তোমরা অবশ্যই মনে কষ্ট পাচ্ছ, অথবা তোমরা তোমাদের কলেজকে অনেক বেশি মিস করছো। আমরাও কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেক বেশি মিস করছি। তবে এখানে একটি কথা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, তোমরা এই যে করোনাকালীন সময়ে তোমাদের ফার্স্ট ইয়ার শুরু হলো বা ক্লাস শুরু হতে যাচ্ছে, এর জন্য তোমরা মন খারাপ না করে বরং তোমরা একটি বিষয়ে নিজে নিজে মনকে বুঝ দিবে যে সত্যি আমরা পৃথিবীর একটি কঠিন সময়ে আমরা ক্লাস শুরু করেছিলাম এবং শুধু তাই নয়, আমরা এই অবস্থাকে জয় করে আমরা আমাদের ক্লাস চালিয়ে গিয়েছি। ঠিক আছে, এটি কিন্তু পজিটিভভাবে দেখবে, কারণ কে কীভাবে কোন জিনিসটিকে নেয় এটি কিন্তু একটি বড় ব্যাপার। সব সময় আমাদেরকে পজিটিভ হতে হবে চিন্তা চেতনায়। ঠিক আছে, 5-10 বছর পরে তুমি যখন পিছন দিকে ফিরে তাকাবে, তখন তুমি দেখবে যে একটি কঠিন বৈশ্বিক মহামারীর
ভিতর দিয়ে বা এই পরিস্থিতিতে তুমি কিভাবে মোকাবেলা করেছো এবং তা জয় করেছো। তোমাদের এই অভিজ্ঞতা অবশ্যই অনেক মূল্যবান, ঠিক আছে? এবং এটাকে আমরা অনেক বেশি সম্মান করি যে তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো। লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু কেউ কাউকে সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও কিন্তু আমরা তোমাদের সাথে যোগাযোগের একটি সেতু বন্ধন তৈরি করেছি, ঠিক আছে? একটি সেতু বন্ধন আমরা তৈরি করতে পেরেছি এবং একসময় আমরা আমাদের লক্ষ্যে কিন্তু ঠিকই পৌঁছে যাব। আমাদের স্বপ্নযাত্রা সফল হোক এই আশা করি এবং করোনাকালীন রোজনাম চায় আমরা তোমাদের হাত ধরে এক পা করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তোমরা তোমাদের এই ক্লাসে যারা যারা অংশগ্রহণ করেছো, তোমরা অবশ্যই কোন কলেজ থেকে অংশগ্রহণ করছো সেই কলেজের নাম বলবে, তাতে করে আমরা বুঝবো তোমরা তোমাদের কলেজকে এখানে রিপ্রেজেন্ট করছো বা তোমরা শো করছো যে তোমরা কে কোন কলেজে। আমরা দেখব কে কোন কোন কলেজ থেকে জয়েন করেছো। আরেকটি জিনিস তোমরা দেখো যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, এটিও কিন্তু একটু বিষয়। আচ্ছা, মাহের আফরিন, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। নীলপরি, আচ্ছা তোমরা কলেজের নাম কিন্তু বলবে, হ্যাঁ? আচ্ছা, অনেকেই জয়েন করেছো। মোহাম্মদ মানিক সর্দার, গভর্নমেন্ট গোবিন্দগঞ্জ কলেজ। আচ্ছা দেখি কোন কোন কলেজ। আচ্ছা আচ্ছা, বেগম রোকেয়া কলেজ নীলপরি রংপুর থেকে জয়েন করেছো। আচ্ছা, কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছো, রামু থেকে জয়েন করেছো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে খালেদা বেগম জয়েন করেছো। তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, অনেক মেহেরপুর গভর্নমেন্ট কলেজ, তারপর আনাহিতা জান্নাত, আচ্ছা ইভা ঢাকা থেকে আমি দেখতে পাচ্ছি। তোমরা অনেকেই কিশোরগঞ্জ তারাইল, হ্যাঁ কিশোরগঞ্জ থেকে একটি কলেজ থেকে করেছো। কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে করেছো। আচ্ছা, মীরবাগ ডিগ্রি কলেজ তাসনিমা তমা, মাহবুব আলম ধলঘাটা থেকে। আচ্ছা, অনেক কলেজের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, লাবণী আক্তার, তুমি ভাওয়াল বদরে আলম কলেজ থেকে জয়েন করেছো। নেজামুদ্দিন, আচ্ছা অনেকগুলি কলেজ। তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে নাও যাতে করে তারাও এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে এসে এখন আমরা এই পর্যায়ে এসে আমরা বলবো যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইচএসসিতে খুবই কম সময় কিন্তু পাবে। তোমরা নবম দশম শ্রেণীতে একটি বই পড়েছ। দেখো, এটি কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি বই। তাহলে এরকম একটি চিকন বা চটি বই থেকে তোমরা 2 বছর পড়েছ। আর এখন কি হবে? এখন এর বদলে আমি তোমাদেরকে একটু বইটা দেখাই, তাহলেই বুঝতে পারবে। দেখো কত মোটা মোটা বই, হ্যাঁ এটি ফার্স্ট পেপার, এটি সেকেন্ড পেপার, এরকম 2টি বই তোমাদের 2 বছরে পড়তে হবে। তোমাদের মনে হচ্ছে এখানে 2 বছর, আসলে কিন্তু এখানে তোমরা 2 বছর পাও না, 1.5 থেকে 2.25 বছর পাও। একটু খেয়াল করে দেখো, তোমাদের সাধারণত জুলাইতে সেশন শুরু হয়, কিন্তু এই সেশনটি এই বছর কখন শুরু হচ্ছে? অক্টোবরে। যদিও তোমাদেরকে সরকার অবশ্যই আমরা আশা করব যে একটু তোমাদের এই টাইমটি বাড়িয়ে দিবে, কিন্তু তারপরেও যাতে করে সেশন জট না হয় সেই জন্য কিন্তু সেই বিষয়টি মাথায় রেখেও তোমাদের টাইম খুব বেশি নাও বাড়তে পারে। এবং এই কারণেই কিন্তু সরকার কিশোর বাতায়নের মাধ্যমে তোমাদের ক্লাসের ব্যবস্থা করেছে। অতএব তোমরা বলতে পারবে না যে তোমাদের ক্লাস কিন্তু হয়নি। তোমাদেরকে কিন্তু আমরা রেগুলার পড়িয়ে যাব, তোমরা রেগুলার পড়াশোনা করবে। এটিকে কিন্তু তুমি তোমার কলেজ
মনে করেই পড়াশোনা করবে, যে তুমি প্রতিদিন কলেজে ঢুকছো, ক্লাস করছো, এইভাবে বিষয়টিকে দেখবে। এটাকে কিন্তু অপশনাল হিসাবে নিলে চলবে না। তো যাই হোক, আমরা এখানে বলতে পারি যে এই যে নবম দশম শ্রেণীর বই আর কলেজের এইচএসসির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের দুইটি মোটা মোটা বই, হ্যাঁ, এইগুলোকে তোমাদের 2 ইয়ারে কয়টি পেপার থাকবে? ফার্স্ট পেপারে থাকবে 7টি ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারে থাকবে 6টি। এই 13টি বই কিন্তু তোমাকে পড়ে শেষ করতে হবে। সুতরাং এটিকে তোমরা এই স্কুলের পড়াকে যদি তুমি পুকুরের সাথে তুলনা করো, তাহলে কলেজের এই পড়াকে সাগরের সাথে তুলনা করতে হবে। সুতরাং আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা প্রথম দিন থেকেই, আজকে থেকেই তোমরা পড়াশোনায় নিয়মিত হয়ে যাবে। এই অনলাইন ক্লাসগুলো প্রতিদিন তোমার রুটিন অনুযায়ী তুমি রুটিন ধরে তুমি দেখবে কখন তোমার এই ক্লাসটি ঠিক 5 মিনিট আগে তুমি তোমার বই খাতা পেন্সিল নিয়ে তুমি বসে যাবে। আমরা এই যে অর্থনীতি ক্লাসে আমরা একটি কথা বলবো, যে অর্থনীতি আমরা কেন পড়ব? হ্যাঁ, অর্থনীতি তোমরা এইচএসসিতে মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা সাধারণত নিয়ে থাকে, এবং আমি যে জিনিসটি লক্ষ্য করেছি যে পরিনীতি তোমরা পড়ো, অর্থনীতি পড়ো, আর অনেক ইতিহাস পড়ো, সমাজবিজ্ঞান পড়ো, কিন্তু এখানে আমি একটি কথা, আমার সাবজেক্টকে কিন্তু আমি খুব ভালোবাসি, এবং এই কারণে আমি বলবো কেন তুমি অর্থনীতি অবশ্যই পড়বে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে চিত্র আছে বা ছোট ছোট অঙ্ক থাকে, এইটুকুকে ভয় পেও না, কারণ এইটুকুকে ভয় পেলে কিন্তু তুমি আর অর্থনীতি পড়বে না। কিন্তু অর্থনীতি পড়ার অনেক দরকার রয়েছে। কেন? দেখো, তোমরা 9-10-এর যে অর্থনীতি বই আছে সেখান থেকেই কিন্তু তোমরা জেনেছো যে কেন অর্থনীতি তোমরা পাঠ করবে। অর্থনীতি পাঠ করবে এই জন্য, কারণ আমাদের সারা পৃথিবীর কথাই যদি ভাবো, তাহলে বলা হবে যে আমাদের যে অভাব রয়েছে সেই অভাবের তুলনায় আমাদের কিন্তু সম্পদ সীমিত, তাই না? আমাদের অনেক অভাব। কেমন অভাব? আমরা মনে মনে, অভাব কাকে বলে? অভাব হচ্ছে যা কিছু আমরা মনে মনে ভাবি যে আমার এই জিনিসটার দরকার, তখনই কিন্তু এটিকে আমরা অর্থনীতির ভাষায় অভাব বলবো। তাহলে এই যে অভাব আমাদের মধ্যে রয়েছে, এই অভাবের তুলনায় আমাদের সম্পদ কি আসলে প্রচুর? না, অভাব প্রচুর কিন্তু সম্পদ প্রচুর নয়। সম্পদ হচ্ছে সীমিত। তাই আবার এই সীমিত সম্পদের রয়েছে বিকল্প ব্যবহার, অর্থাৎ এই সম্পদকে একরকম ব্যবহার করলে আরেক রকম ব্যবহার করা যায় না। তাহলে আমাদেরকে কি করতে হয়? অভাবগুলোকে আগে ক্লাসিফাই করতে হয়, কোন অভাবটি 1 নাম্বার, কোন অভাবটি 2 নাম্বার, কোন অভাবটি 3 নাম্বার। এইভাবে অভাবগুলোকে ক্লাসিফাই করতে পারা, এবং সেই অভাব পূরণের জন্য এই সীমিত সম্পদের যে রয়েছে বিকল্প ব্যবহার, তখন এই বিকল্প ব্যবহারের মধ্যেও আবার ক্লাসিফিকেশন করতে হবে। এই এতটুকু সম্পদ আমি 1 নাম্বার অভাবের জন্য, এতটুকু সম্পদ 2 নাম্বার অভাবের জন্য বরাদ্দ করব। তাহলে এইভাবে করে তুমি যে করতে পারবে, এই করতে পারার জন্য যেই জ্ঞান দরকার, সেই জ্ঞান দিবে তোমাকে অর্থনীতি। অর্থাৎ অর্থনীতি তোমাকে এই বিষয়ে জ্ঞানী করে তুলবে বা তোমার বুদ্ধিমত্তা বাড়িয়ে তুলবে। তাহলে তুমি যদি জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে অর্থনৈতিক দিক থেকে তোমাকে এই জ্ঞানগুলো খুবই তোমার মধ্যে থাকা প্রয়োজন। এই জ্ঞানগুলো না থাকলে তুমি কিন্তু সঠিক নির্বাচন করতে পারবে না। কোন অভাবটি আগে পূরণ করতে হবে, কোন অভাবটি পরে পূরণ করতে হবে, কোন অভাব পূরণের জন্য কতটুকু সম্পদ আমাকে ব্যয় করতে হবে। এই জ্ঞান তুমি অর্থনীতির মাধ্যমে যখন জানবে, তখনই তুমি তোমার জীবনে সফল হতে পারবে। এটি কিন্তু শুধু অর্থনীতির ব্যাপারে সফলতা তা কিন্তু নয়, শিক্ষার ক্ষেত্রেও তোমাকে নির্বাচন করতে পারতে হবে যে তুমি কোন সাবজেক্টের জন্য তুমি কতটুকু তুমি সময় রাখবে। যেমন দেখো, আমি যদি বলি যে তুমি বাংলার জন্য কতটুকু সময় রাখবে, অর্থনীতির জন্য কতটুকু রাখবে, অঙ্ক করার জন্য কতটুকু রাখবে, ইংরেজি পড়ার জন্য কতটুকু রাখবে, আইসিটির জন্য কতটুকু সময় রাখবে, তাহলে এটি কি একটি নির্বাচন নয়? আর তোমার জীবন দিয়েও তুমি বুঝতে পারো যে তোমার অসীম পড়া কিন্তু সময় সীমিত।
এই সীমিত সময় দিয়ে এই সীমিত সময়কে কাজে লাগিয়ে যথাযথভাবে কাজে লাগিয়ে অসীম পড়া তুমি তোমার আত্মস্থ করে কিভাবে তুমি একটি ভালো রেজাল্ট করবে, এটিই তোমার ছাত্র হিসাবে একটি মূল লক্ষ্য এখন। তাহলে এখানেও তোমার অর্থনীতির জ্ঞানটি অনেক বেশি প্রয়োজন। ঠিক আছে? এছাড়া আমরা আরও বলবো যে দেশের যে সীমিত সম্পদ রয়েছে, এই সীমিত সম্পদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণ করে কিভাবে দেশকে উন্নত দেশে পরিণত করা যাবে, সেই শিক্ষা আমরা পাবো অর্থনীতি থেকে। তাই আমাদের প্রতিটি নাগরিকেরই অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। তারপরে রয়েছে একজন ব্যবসায়ী বা শিল্পপতির ক্ষেত্রেও দেখো, ব্যবসায়ীকে ব্যবসার ক্ষেত্রে মুনাফা অর্জন করবে, এটি তার মূল লক্ষ্য। কিন্তু সে কিভাবে মূল লক্ষ্য অর্জনে নিয়োজিত হবে, তাকে চেষ্টা করতে হবে কিভাবে কম খরচে সর্বাধিক উৎপাদন করা যায় এবং সর্বাধিক মুনাফা আহরণ করা যায়। তাহলে এক্ষেত্রে তোমাকে বা তুমি যদি একজন শিল্পপতি হতে চাও বা একজন সফল ব্যবসায়ী হতে চাও, তাহলে তোমাকে এই জ্ঞানগুলো থাকতে হবে যে তুমি একজন সফল উদ্যোক্তা হবে, তুমি কিভাবে কম খরচে কোত্থেকে তোমার সম্পদ বা কাঁচামাল কালেক্ট করবে এবং সেটিকে কোন কোন মেশিন কাজে লাগিয়ে বা কতটুকু শ্রমিক কাজে লাগাবে এবং শ্রমিকদের যে দক্ষতার কতখানি প্রয়োজন রয়েছে, সেই জ্ঞানগুলো তো তোমার মধ্যে অর্থনীতি দিবে। তাহলে তুমি অর্থনীতিতে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তুমি একজন সফল উদ্যোক্তা, একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী তুমি হতে পারবে। তারপরে আমরা যদি বলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, একজন রাষ্ট্রনায়ককেও অর্থনীতি সম্পর্কে পুরোপুরি তার জ্ঞান থাকতে হবে। তা না হলে উনি বুঝতেই পারবেন না যে কোন দিকে কী কী ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ মানুষ ঠিকমতো কাজ করছে কিনা, সবগুলো মিনিস্ট্রি ঠিকমতো কাজ করছে কিনা, তারপরে সেই মিনিস্ট্রির আন্ডারে যে আরও শাখা রয়েছে, বিভাগ রয়েছে, তাদের কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা, সেখানে আরও কি কি হলে উৎপাদন আরও বাড়ানো যেত, সব কিছুর ব্যাপারে একজন রাষ্ট্রনায়ককেও এই বিষয়গুলো তার মাথায় রাখতে হয় এবং তাহলেই সে একজন সফল রাষ্ট্রনায়ক হতে পারবে। এবং একটি দেশের সাথে যে আরেকটি দেশের সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কও কিন্তু অর্থনৈতিক স্বার্থেই হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই অর্থনৈতিক স্বার্থকে আরেকটি রাষ্ট্রের সাথে আমি কোন কোন চুক্তি করব, কোন চুক্তি করলে আমার লাভ হবে, কোন চুক্তি করলে আমার ক্ষতি হবে, সেগুলিও তো একজন রাষ্ট্রনায়ককে মাথায় নিতে হবে। তাহলে অর্থনৈতিক দিক থেকে তার যদি সেই জ্ঞান যথাযথ থাকে, তাহলে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হবেন। এরপরে আমরা বলবো সমাজকর্মীদের কাছেও যদি তুমি চিন্তা করো, সমাজের অধিকাংশ সমস্যার পিছনে রয়েছে কিন্তু অর্থনৈতিক সমস্যা। সুতরাং সেই অর্থনৈতিক সমস্যা, যেমন শিক্ষার সমস্যা, এটি একটি সামাজিক সমস্যাই। এবং তারপরে অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে যে এই যে গ্রামে কৃষকদের অনেক সমস্যা রয়েছে, কৃষিকাজ তারা ঠিকমতো আধুনিকায়ন করতে পারছে না, সেখানেও অর্থনীতি জড়িত। এই সমস্ত কিছু মিলিয়েই একজন সমাজকর্মীকে তার সমাজের সবগুলো দিক সম্পর্কে তাকে জ্ঞান নিতে হবে এবং দেখা যাবে যে এই সমস্যাগুলোর পিছনে মূল সমস্যা কিন্তু অর্থনৈতিক সমস্যা। তাহলে একজন সমাজবিদকে বা একজন সমাজকর্মীকে ভালো সমাজকর্মী হতে হলে, সফল সমাজকর্মী হতে হলে অর্থনীতি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। শ্রমিক নেতাদের কাছেও অর্থনীতির জ্ঞান থাকতে হবে, কেননা শ্রমিকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে তাদের কী কী করণীয়, সেই বিষয়ে তাদের যদি কাজ করতে হয়, তাহলে শ্রমিকদের তারা কত ঘন্টা কাজ করবে, তাদেরকে কী কী সুযোগ সুবিধা একটি প্রতিষ্ঠান দিতে হবে, এই বিষয়গুলো এগুলো সবই অর্থের সাথে সম্পৃক্ত। সুতরাং শ্রমিক নেতাদেরও অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপরে একটি দেশে অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া কিন্তু রাষ্ট্র চলতে পারে না। আমাদের যেরকম এই পড়াশোনার ক্ষেত্রে তোমার একটি পরিকল্পনা থাকতে হবে, একজন অভিভাবকের তার সংসার কি করে সে চালাবে সেইটি তার পরিকল্পনা থাকতে হবে। ঠিক আছে? একজন হাসপাতালের মালিক, সে তার হাসপাতাল কীভাবে পরিচালনা করবে সেটি তার পরিকল্পনা থাকতে হবে। তাহলে সব ক্ষেত্রে রাষ্ট্রকে অর্থনৈতিক পরিকল্পনা করতে হবে। এই সমস্ত পরিকল্পনার ক্ষেত্রে কি কি দিক বিবেচনায় নিতে হবে, সেই দিকগুলো সম্পর্কে আলোকপাত করতে হবে, জানতে হবে, এবং তাহলেই আমরা একজন ভালো পরিকল্পনাবিদ হতে পারবো।
এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও জ্ঞান লাভ করতে হবে আমাদেরকে, যে আমরা এই যে লেখাপড়া তোমরা এখানে করছো, আবার তোমরা কিন্তু বিদেশেও পড়তে যাবে। বিদেশে পড়তে গেলে তার কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, সেটিও তো তোমাকে জানতে হবে। তারপরে আমরা ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক পর্যায়ে করব, সেখানে আমাদের কি কি করলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা করে লাভবান হব, হ্যাঁ, আমাদের রপ্তানি বাণিজ্য কেমন হবে, আমদানি কি কি করব, এই সব কিছুই কিন্তু অর্থের সাথে সম্পৃক্ত। এবং লাস্টলি আমরা বলবো যে একজন নাগরিককে সুনাগরিক হতে হলে তাকে অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একটু চিন্তা করে দেখো, তুমি যখন তোমার স্কুল কলেজে পড়াশোনা করো বা স্কুলে যাও, তুমি ক্লাসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার রুমটি পাশে, তোমার ক্লাসের রুমটি তুমি দেখলে ফাঁকা, কিন্তু সেখানে লাইট ফ্যান জ্বলছে। তুমি যদি একজন অর্থনৈতিক দিক থেকে সচেতন একজন নাগরিক হও, তাহলে তুমি কি করবে? তুমি রুমে ঢুকবে এবং লাইট ফ্যান অফ করবে। তুমি যখন লাস্ট ক্লাস থেকে বের হচ্ছ, তখনও তোমার দায়িত্ব হবে লাইট ফ্যান অফ করা। তুমি যখন পানি খরচ করছো, তখন তুমি চিন্তা করবে যে এই পানিও তো পয়সা দিয়ে আমাদেরকে কিনে নিতে হচ্ছে। তুমি যদি ভাবো যে এটি প্রতিষ্ঠানের, আমার কি আসে যায়, এটি চিন্তা করবে তখনই যখন তুমি সুনাগরিক নও। তাহলে তোমাকে একজন সুনাগরিকের গুণাবলী অর্জন করতে হলেও তোমাকে অর্থনৈতিক ব্যাপারে সচেতন হতে হবে। না হলে তুমি একজন সুনাগরিক নও, তুমি দেশপ্রেমিক নও। তোমার মধ্যে এই গুণগুলি আসবে যখন তুমি অর্থনৈতিক দিক থেকে সচেতন হবে যে কি কি করলে আমরা এগিয়ে যাব, আমি সব দিক থেকে একজন ভালো মানুষ হতে পারবো। এই গুণাবলী অর্জন করার জন্য আমাদের অর্থনীতি সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। এবং সেই কারণেই আমি বলবো যে তোমরা অর্থনীতি বিষয়টিকে তোমাদের অত্যন্ত প্রিয় একটি সাবজেক্ট তোমরা করে নিবে। তাহলে তুমি তোমাকেই ভালোবাসলে এবং তোমার দেশকে তুমি ভালোবাসলে। কেননা তুমি যখন যোগ্য হবে, তুমি যখন ভালো মানুষ হবে, তুমি যখন একজন সচেতন নাগরিক হবে, তখন কিন্তু তুমি একজন প্রকৃত দেশপ্রেমিকও হবে। আমাদের দেশপ্রেম কিন্তু সবার মধ্যে থাকতে হবে। এই যে আমরা ক্লাস করছি, তাহলে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই কিন্তু ক্লাসগুলো করছি। কেননা এই করোনাকালীন সময়ে আমাদেরকে সরকার যখন ডাক দিয়েছে যে এখানে ক্লাস নিতে হবে, আমরা কিন্তু অত্যন্ত আগ্রহ ভরে তোমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছি। কেন? আমি ভেবেছি যে আমার সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে আমি পড়াতে পারছি বা আমি জ্ঞান দান করতে পারছি অর্থনীতি বিষয়ে, এটি আমার জীবনের একটি বড় পাওয়া। তাহলে এই বিষয়গুলো আমরা কেন ভাবছি? দেশপ্রেমের জন্যই। আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমরা এগিয়ে যাও, তোমরাই ভবিষ্যতের নাগরিক, তোমরাই এই দেশের হাল ধরবে, এই দেশের অর্থনীতিবিদ হবে, রাষ্ট্রনায়ক হবে, অনেক কিছু হবে। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম। এরপরে আমরা একটু সাবজেক্টের কথা একটু যদি বলি, তাহলে আমরা বলবো যে তোমাদের অর্থনীতি প্রথম পত্র থাকবে এবং দ্বিতীয় পত্র থাকবে। অর্থনীতি প্রথম পত্রেও 10টি চ্যাপ্টার, দ্বিতীয় পত্রেও 10টি চ্যাপ্টার রয়েছে। এবং এই তোমাদের পরীক্ষার পদ্ধতির নিয়মটাও তোমরা জানো, অনেকেই এখনই অলরেডি জানো যে এখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তার ভিতরে 30 মার্কস থাকবে অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক, আর 70 মার্কস থাকবে তোমাদের হলো সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে? এবং সৃজনশীল প্রশ্নের ভিতরে ভাগ থাকবে 4টি, তোমরা জানো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর জ্ঞান, অর্থাৎ হায়ার অর্ডার সেগুলো। এই 4 ধরনের প্রশ্ন তোমাদের থাকবে। জ্ঞানমূলকের প্রশ্ন থাকবে 1, অনুধাবনে থাকবে 1+1, অর্থাৎ এখানে অনুধাবনের যে 1+1 সেটি হলো জ্ঞানের 1 এবং অনুধাবনের 1। আবার প্রয়োগের ক্ষেত্রে তুমি দেখো 3 রয়েছে, সেই 3-এরও কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে। সেই প্রয়োগের মধ্যে থাকবে, প্রথমে থাকবে তোমার জ্ঞানের জন্য 1, তারপরে আরেক থাকবে অনুধাবনের জন্য, এবং প্রয়োগের জন্য তোমার থাকবে 1।
তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 3, কিন্তু এখানে তোমার অনেক কিছুই কিন্তু জানতে চাইবে তোমার কাছে। তুমি যদি সরাসরি শুধু একটুখানি ছোট্ট একটা অঙ্ক করে তোমার প্রয়োগের অংশটি দেখিয়ে দাও, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। তোমাকে এখানে একটু পিছন থেকে আসতে হবে, যেইগুলো তোমার জ্ঞান এবং অনুধাবনের বিষয়। আর উচ্চতর দক্ষতায় যেই প্রশ্নগুলো থাকে সাধারণত সেগুলো পার্থক্য বা বিশ্লেষণমূলক আলোচনা থাকে। তুমি যখন পুরো বিষয়টি ভালো করে জানবে তখন কিন্তু তুমি বিশ্লেষণমূলক উত্তরগুলো দিতে পারবে। এখন যেই জিনিসটি আমরা লক্ষ্য করে থাকি, এই সৃজনশীল পদ্ধতি হওয়ার পরে যে স্টুডেন্টদের মধ্যে একটি প্রবণতা তৈরি হয়েছে যে এখানে 1-এর জন্য আমি কেন বেশি পড়ব, 2-এর জন্য কেন বেশি পড়ব, 3-এর জন্য কেন বেশি পড়ব। হ্যাঁ, যেই উত্তরটি এখন তোমরা 3-এর জন্য লিখছো, এই সৃজনশীল পদ্ধতি হওয়ার আগে এই উত্তরটুকু কিন্তু আগের স্টুডেন্টরা 10 মার্কসের জন্য লিখত। তার মানে সে কিন্তু ওখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার অংশটিকে একসাথে মিলিতভাবে সে উত্তরটি লিখত। এখন কিন্তু তোমাদের এই ভাগ ভাগ হওয়াতে তোমরা মনে করছো যে এখানে বুঝি তোমার কাছে এতটুকুই চাওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু তোমাকে একটি প্রশ্ন উত্তরের জ্ঞান থেকে শুরু করে অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা পর্যন্ত যা যা আসার কথা এর ভিতরে, এই পরিধির ভিতরে, সেই পুরোটাই কিন্তু আসলে তোমাদের পড়তে হবে। এবং তাহলেই তুমি জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই সবগুলো উত্তর ঠিক মতো আনসার করতে পারবে। তোমাদের এই ধারণাটি ঝেড়ে ফেলো মাথা থেকে যে তোমাদের প্রশ্নের মান অর্থাৎ মান বন্টন কম, এটি মনে যদি করো তাহলে কিন্তু তোমরা ভুল পথে হাঁটবে। আমি কিন্তু এটি বিশ্বাস করি, কারণ তা না হলে তোমরা পড়াশোনা কিন্তু বেশি করবে না, তোমরা পুরো জিনিসটা জানবে না। যেমন একটি ছোট্ট একটি উদাহরণ যদি দেই, যে এই যে চাহিদা বিধি, তোমরা যদি এখন মনে করো যে প্রয়োগেই এসেছে চাহিদা বিধি, অর্থাৎ একটি তোমাকে সূচি দেয়া থাকলো, তোমাকে বলল যে এটি কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি শুধু লেখো যে এটি চাহিদা বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ, তুমি মনে করবে যে আমি এইটুকু লিখলেই বুঝে আমাকে 3 দিয়ে দিবে। নো, তোমাকে এখানে 3 দেওয়া হবে না। এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে চাহিদা কাকে বলে, চাহিদা বিধিটি কি, এবং চাহিদা বিধির ক্ষেত্রে কী কী অনুমিত শর্ত আমরা নিয়ে থাকি সেটুকু বলবে, এবং চাহিদা বিধিকে একটি চিত্রের সাহায্যে তুমি দেখাবে। এবং উচ্চতর দক্ষতায় গিয়ে তোমাকে কিন্তু প্রশ্ন করবে যে এই বিধিটি কি সবসময় প্রযোজ্য। তখন কিন্তু তোমার যে সমালোচনা বা ব্যতিক্রমগুলো ছিল সেই ব্যতিক্রমগুলো তুমি উল্লেখ করবে। প্রায় 7, 8, 10টা ব্যতিক্রম রয়েছে। সেই ব্যতিক্রমগুলিও তুমি চিত্রসহ যদি ব্যাখ্যা করো তাহলে কিন্তু তুমি সেখানে উচ্চতর দক্ষতার 4-এ 4 পাবে। তাহলে এখানে দেখো, প্রথমে জ্ঞানে 1, অনুধাবনে 2 হলো 3, প্রয়োগে 3 হলো 6 এবং উচ্চতর দক্ষতায় 4, কত হলো 10। তাহলে তোমাদের আগের বড় ভাই বা বোনেরা যেগুলো পড়ে গিয়েছে সেখানে 10 ছিল, যা এখনও কিন্তু আসলে 10ই আছে, কিন্তু কথাটা হলো ভেঙে ভেঙে দেওয়াতে তোমাদের ধারণা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই ধারণাটি তোমরা পোষণ করবে না, তোমরা মনে রাখবে যে তোমাদের পুরো বিষয়টাকেই পড়তে হবে। এই হলো আমাদের প্রশ্নের মানবন্টন নিয়ে কথা। এরপরে আমি যেটি বলবো তোমরা জানতে চাইবে নিশ্চয়ই, আমি একটু দেখে নেই তোমাদের আবার কিছু কমেন্ট। আচ্ছা, এখানে একজন লিখেছ, জয় দাস, অর্থনীতি সাবজেক্টটা কি কমার্সের স্টুডেন্টদের? হ্যাঁ, অবশ্যই কমার্সের স্টুডেন্টরাও অর্থনীতি পড়তে পারবে, তাদের সাবজেক্ট হিসেবে তারা নিতে পারবে। তাদের যে যে কগুচ্ছ, খগুচ্ছ এরকম রয়েছে, সেই গুচ্ছগুলি তোমরা দেখবে, সেখানেই তোমরা দেখতে পাবে যে অর্থনীতি আছে। তবে এখানে একটি বিষয় হলো সব কলেজে কি এটিকে রাখে কি না সেটি একটি বিষয়। যে অনেক কলেজে দেখা যায় রুটিনের একটু অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে কেউ রাখে, কিন্তু অনেক ভালো ভালো কলেজগুলো কিন্তু সেটি রেখেছে। আমরা নটরডেম কলেজের কথাই যদি বলি, সেখানে কিন্তু অর্থনীতি কমার্সের স্টুডেন্টদের জন্য 2টি সেকশনই রয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো যে এই সাবজেক্টটিকে তারা কতখানি গুরুত্ব দিচ্ছে। আচ্ছা,
কমার্সের স্টুডেন্টরা অবশ্যই নেবে এবং আমি মনে করি যে কমার্সের স্টুডেন্টদের আরও বেশি করে পড়া উচিত। আগে কিন্তু কমার্সের স্টুডেন্টদের জন্য 2001 থেকে এই সৃজনশীল পদ্ধতি হওয়ার আগ পর্যন্ত এটি কিন্তু মোটামুটি বাধ্যতামূলকই ছিল, কিন্তু এখন আস্তে আস্তে এটিকে অপশনাল করে দিয়েছে। কিন্তু আমি মনে করি এই সাবজেক্টটিকে অপশনাল করা মানে ছাত্রছাত্রীদেরকে অনেকখানি দুর্বল করে দেওয়া। আমি যারা কারিকুলাম তৈরিতে আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এটি অবশ্যই ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বাধ্যতামূলক থাকাই উচিত। আচ্ছা, আর তোমরা একটা জিনিস জানবে যে ইউনিভার্সিটিতে তুমি যখন যাবে তখনও কিন্তু দেখবে যে অর্থনীতি কিন্তু আর্টসের বিশেষ করে মানবিক শাখার জন্য এটি কিন্তু 1 নম্বর সাবজেক্ট। এই সাবজেক্টটি অনেক মূল্যবান একটি সাবজেক্ট। তো যাই হোক, এখন আমরা মোটামুটি আমাদের এই সাবজেক্ট সম্পর্কে আমরা একটি ধারণা পেলাম। এখন আমরা যেই জিনিসটি বলবো যে তোমরা এই যে অনলাইন ক্লাস আরম্ভ করলে, এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কিছু নিয়ম তোমরা ফলো করবে। এটি তোমাদের একটি ভার্চুয়াল ক্লাসরুম, এখানে তোমাকে কিছু নীতিমালা অনুসরণ করা দরকার। প্রথমেই আমি বলবো যে তোমরা রেগুলার তোমার রুটিন রাত্রে দেখে রাখবে, তোমার পরের দিন কি কি ক্লাস, সেই ক্লাসগুলোতে তুমি ক্লাসের 5 মিনিট আগেই তুমি তোমার কম্পিউটারের সামনে বা তোমার মোবাইলে তুমি বসবে, যাতে করে তুমি প্রথম থেকেই ক্লাসটি ফলো করতে পারো। তারপরে আমরা যেটি বলবো যে তুমি তোমার বই, খাতা, কলম, পেন্সিল এবং অর্থনীতির বেলায় অবশ্যই স্কেল, রাবার এগুলো সাথে নিয়ে বসবে। এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে। আমি হয়তোবা সবসময় তোমার কমেন্ট দেখা হবে না, কিন্তু পরে কিন্তু আমি অবশ্যই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমি কিন্তু কমেন্ট সব সময় চেক করি, এবং যেই কমেন্টটি দেখি যে শিক্ষা সংক্রান্ত কোনো কমেন্ট তোমাদের কোথাও বুঝতে পারো নাই, আমি এ পর্যন্ত যতদিন ধরে ক্লাস নিচ্ছি আমি কিন্তু সব সময় উত্তরগুলো দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা এটি খেয়াল রাখবে, ফলো করবে, এবং কমেন্টে জানালে আমরাও খুশি হব যে তোমরা যেই জিনিসটি বুঝতে পারোনি সেটি তোমরা বুঝতে চেয়েছো। এটি কিন্তু আমাদের জন্য ভালো লাগার একটি জায়গা। এরপরে আরেকটি কথা না বললেই নয়, এই প্ল্যাটফর্মে যারা ক্লাস নেবেন সকল শিক্ষকই তোমাদের শিক্ষক। তোমার সাবজেক্টের হতে পারে, নাও হতে পারে, কিন্তু সকল শিক্ষককেই তোমরা সম্মান করবে এবং এমন কোনো কমেন্ট করবে না যাতে ওনারা কষ্ট পান বা মর্মাহত হন। এই দিকটি মাথায় রাখবে, কারণ একটি জিনিস মনে রেখো, সম্মান করলেই সম্মান পাওয়া যায়। সুতরাং তোমাকে সম্মান করতে হবে, সম্মান দিতে হবে মানুষকে, ঠিক আছে? এরপরে আরেকটি কথা বলবো যে এই যে ক্লাসটি আমরা নেই, এখানে কিন্তু ইলেকট্রিসিটির একটা ব্যাপার রয়েছে। সেখানে ইলেকট্রিসিটি চলে যেতে পারে বা বিদ্যুৎ বিভ্রাট সেটি হতে পারে, মোবাইলে কোনো সমস্যা হতে পারে, তারপরে ইন্টারনেটের কোনো সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ধৈর্য ধরে বসবে এবং রেকর্ডেড ক্লাসটি পরে আবার দেখবে, ঠিক আছে? এখানে অধৈর্য হবে না, কোনো বাজে কমেন্ট করবে না। এই হলো আমি আমার তরফ থেকে তোমাদের কিছু নির্দেশিকা। তো যাই হোক, আমরা তোমাদেরকে বলবো যে তোমরা সবাই চেষ্টা করবে এই পরিস্থিতিতে তোমাদের যাতে করে তোমরা সুস্থ থাকতে পারো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাসায় যখনই তুমি বাইরে থেকে আসবে তখনই তুমি হাত ধুবে। এই যে ইনস্ট্রাকশনগুলো এখন কিন্তু অনেক হালকা হয়ে যাচ্ছে আমাদের মধ্যে, আমরা নিজেরাই লক্ষ্য করছি। এটি যেন আমরা করি না, আমরা যেন সব সময় আমাদের প্রতি যে স্বাস্থ্য বিভাগের যে ইনস্ট্রাকশন প্রথম থেকে ছিল সেটি যেন আমরা সবসময় মেনে চলি। এটি কিন্তু আমাদেরকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে এই অভ্যাসকে, কেননা যতদিন পর্যন্ত টিকা আবিষ্কার না হবে এবং এটি সহজলভ্য না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা একটুখানি ভুলের জন্য বা একটুখানি আলসেমির জন্য যেন আমরা নিজেরা অসুস্থ হয়ে না পড়ি, কারণ এই অসুখটি এমন একটি অসুখ যে তোমাকে একেবারে শেষ করে দিবে। তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার পরিবারের আরও কেউ অসুস্থ হয়ে যেতে পারে।
অতএব তোমার অসুস্থতা শুধু তো তোমার মধ্যে থাকছে না, তোমার অসুস্থতাটা ওটুকু তো তুমি ছড়িয়ে দিচ্ছ। সুতরাং এটি তো কখনোই হওয়া উচিত নয়, কারণ আমি ভালো থাকবো আমার জন্য শুধু নয়, আমি ভালো থাকবো আমার আশপাশের সবার জন্য। আমি ভালো থাকবো, সুস্থ থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সহায় হন যাতে করে আমরা সুস্থ সবল থাকতে পারি। এখন আমরা যেই জিনিসটি লাস্টলি তোমাদের সাথে একটু শেয়ার করব, সেটি হলো যে তোমরা এই ক্লাসে যে পড়াগুলো যে হচ্ছে, এই পড়াগুলো তোমরা অবশ্যই মেনটেন করবে। একটি খাতা, সব সাবজেক্টের জন্য আলাদা একটি করে খাতা তৈরি করবে। একদম খাতা না তৈরি করলে তুমি প্রথম থেকে কিন্তু মনে রাখতে পারবে না তোমার কি পড়া হয়ে যাচ্ছে, সেগুলো তুমি মেনটেন করবে। যাই হোক, মোটামুটি আজকের মতো আমরা এই কথাগুলোই বললাম। তোমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে এবং আমি বলবো যে তোমরা যে ধর্মের আছো সবাই সবার ধর্ম মোতাবেক প্রার্থনা করবে, তাহলেই সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখবেন। এবং একটা জিনিস মনে রেখো যে এই যে এইচএসসির এই সময়টি হচ্ছে তোমাদের জীবনের একটি মূল্যবান সময় এবং এটি একটি টার্নিং পয়েন্ট, জীবনের একটি টার্নিং পয়েন্ট। কেননা 10 বছর তুমি স্কুলে পড়ে এসেছো, সেটি কিন্তু তোমার টার্নিং পয়েন্ট ছিল না। এখন তুমি এইচএসসিতে পড়ছো, এই 1.5 থেকে 2 বছর, এই সময়টুকুর উপরে ডিপেন্ড করছে তোমার পরবর্তী জীবনে তুমি কোথায় যাবে। কেননা এই সময়ের যে এইচএসসির যে রেজাল্ট এবং বিষয়ভিত্তিক যে জ্ঞান তুমি আহরণ করবে, এটি দিয়েই কিন্তু তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষা হবে, সেই পরীক্ষা তোমার জন্য অনেক দূর তোমাকে এগিয়ে নিয়ে যাবে যদি তুমি রেজাল্টটি ভালো করতে পারো এবং তোমার বিষয়ভিত্তিক জ্ঞান যদি তোমার পরিপূর্ণ হয়, তাহলে তুমি ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো করবে। এটি কিন্তু তুমি মনে রেখো। অতএব তুমি কিন্তু আসলে শুধু এইচএসসির জন্য পড়ছো না, তুমি আসলে কিসের জন্য পড়ছো? প্রকৃতপক্ষে তুমি পড়ছো, তুমি ভার্সিটিতে যেন চান্স পাও সেটির জন্য পড়ছো, সেখানে তুমি এবং এই পড়া তোমার পরবর্তীতে চাকরির জন্য যে তুমি পরীক্ষা দিবে, তুমি যে বিসিএস পরীক্ষা দিবে, সেখানেও তোমার কাজে লাগবে। কারণ তোমার এই যে তুমি এখন বিশেষ করে দেখো বাংলা ইংলিশ, এটি যে একটি বিষয়, এগুলো তো জেনারেল বিষয়, বাংলা ইংলিশ আইসিটি। এখন এই বাংলা ইংলিশের জ্ঞানটুকু তুমি যদি ভালো করে আহরণ না করো, তাহলে তুমি বিসিএস পরীক্ষায় যে বাংলা ইংলিশের উপরে যে অনেক প্রশ্ন থাকবে, সেগুলো কিভাবে পারবে? তখন কিন্তু তোমাকে আবার নতুন করে পড়তে হবে। কিন্তু তারপরে আমি বলবো এখনই ভালো করে পড়ে যাও, ঠিক আছে? তাহলে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং সবাই সুস্থ থাকো। এই সব কিছু মিলিয়েই আমরা বলবো যে আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা অর্থনীতি পড়া শুরু করব। এবং তোমরা যারা যারা অর্থনীতি নিবে সিদ্ধান্ত নিয়েছো, তারা অবশ্যই প্রতিদিন এই ক্লাসে যুক্ত থাকবে এবং তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং তোমাদের সবাইকে আমি আবারও এই অর্থনীতি ক্লাসে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ। তোমরা ভালো হও, বড় মানুষ হও, তোমরা সবাই নৈতিকতা বজায় রাখবে, ঠিক আছে? তোমাদের অধ্যবসায় এবং তোমাদের যে শৃঙ্খলা, এগুলি তোমরা বজায় রাখবে এবং এই শৃঙ্খলা ও অধ্যবসায় এই দুটি বিষয় তোমাকে কিন্তু জীবনে একজন সফল মানুষ হওয়ার জন্য এই গুণাবলী দুটি অত্যন্ত প্রয়োজন। প্রতিদিনের কাজ প্রতিদিন করবে, সময়ের কাজ সময়ে করবে। এই শিক্ষাগুলো এখন যে তোমরা অবসর মনে করছো যে কলেজে যাচ্ছি না, হ্যাঁ এখন বাসায় বসে থাকবো, এটি কিন্তু করবে না। এই কারণে আমরা বলবো যে শৃঙ্খলা এবং অধ্যবসায় তোমরা মেনটেন করবে। এবং শুধু তাই নয়, তোমরা নিজেদেরকে তোমাদের যে মূল্যবোধ, এই মূল্যবোধের ধারাকে তোমরা উজ্জীবিত করবে এবং রাখবে, যাতে করে শুধুমাত্র জিপিএ 5 নয়, এর পাশাপাশি তোমরা যেন কি করতে পারো, ভালো মানুষ হতে পারো, ঠিক আছে? তোমাদের সবার প্রতি অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আমি হাসিনা বেগম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।